হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিহাসের যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করছিলাম, সেই টপিক ওয়াইজ ক্লাসের এটা একটা অন্যতম ক্লাস। আমরা মগধ সাম্রাজ্যের যে বিভিন্ন বংশগুলো পড়ছিলাম, সেখানে আমরা হর্ষঙ্ক বংশ, তারপরে আমরা শিশুনাগা বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ পড়ছিলাম। তো আমাদের আমাদের মগধের এই চারটি বংশের মধ্যে আজকের আমাদের শেষ বংশ মৌর্য বংশ আমাদের শেষ হয়ে গেছে আগের ক্লাসে, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোক নিয়ে আলোচনা করা হয়েছে। সেই মৌর্য সাম্রাজ্যের আমরা আজকে শাসন ব্যবস্থা বা মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা আজকে ক্লাস করব, ঠিক আছে? তো আমাদের যে মৌর্য বংশের আজকের এটা লাস্ট ক্লাস, তারপরে অন্য চ্যাপ্টারে আবার ক্লাস আসবে। তো চলো দেখে নিই মৌর্য শাসন ব্যবস্থা কেমন ছিল। দেখো, মৌর্য সাম্রাজ্য ছিল একটা পৌর শাসন ব্যবস্থা। যে মৌর্য সাম্রাজ্য যে একটা পৌর শাসন ব্যবস্থা, এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা কিন্তু আমরা জানতে পারি মেগাস্তিনিসের ইন্ডিকা বই থেকে আমরা জানতে পারি। এই মেগাস্তিনিসের ইন্ডিকা যে লেখা বইটা আমরা জানতে পারি। মেগাস্তিনিস কে ছিলেন? মেগাস্তিনিস একজন রাষ্ট্রদূত ছিলেন, যার রাজা ছিল সেলুকাস নিকেটার। তো এই সেলুকাস নিকেটার মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যে পাঠিয়েছিলেন। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যে এসে মেগাস্তিনিস সেই ইন্ডিকা বইটা লিখেছিলেন। সেই ইন্ডিকা বইয়ের মধ্যে কিন্তু যে মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা বা পৌর শাসন ব্যবস্থা, সেটাকে মেগাস্তিনিস বর্ণনা করেছিলেন। পাটালিপুত্র ছিল সেই সময় অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের ভারতের বৃহত্তম নগর। তাহলে পাটলিপুত্র ছিল না, পাটালিপুত্র ছিল আমাদের মৌর্য শাসন ব্যবস্থার একটি বৃহত্তম নগর, ঠিক আছে? যেখানে অনেক সদস্য দিয়ে অনেক টিম করা ছিল, অনেক সমিতি তৈরি করা ছিল, যারা সেই শহরটাকে পরিচালনা করতো। যেমন এখন আমাদের কলকাতা পৌরসভা যেরকম আর কি, সব বিভিন্ন ধরনের টিম থাকে সেই পৌরসভা পরিচালনা করার জন্য, তখনও কিন্তু এই ধরনের টিম ছিল। তো এই মৌর্য শাসন ব্যবস্থায় আমরা 6টি সমিতির কথা উল্লেখ পাই বা 6টি সমিতি সম্পর্কে আমরা জানতে পারি। মৌর্য শাসন ব্যবস্থা আমরা কটা সমিতির কথা জানতে পারি? 6টি। তাহলে মৌর্য সাম্রাজ্যে কিন্তু ইন্ডাস্ট্রি অর্থাৎ বলতে শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল, মানে তখন শিল্প ইন্ডাস্ট্রি ভালো ছিল। বিদেশি সেই সময় মৌর্য সাম্রাজ্যে বসবাস করতো, তাদের কিন্তু সেই মৌর্য সাম্রাজ্য বিদেশি যারা থাকতো তাদের কিন্তু মানে বিতাড়িত করা হতো না, তাদের কিন্তু মৌর্য সাম্রাজ্য এলাকা থেকে বের করা দেওয়া হতো না, বরঞ্চ তাদেরকে আরও কী করা হতো না, আপ্যায়ন করা হতো, টেক কেয়ার করা হতো, ঠিক আছে? তারপরে দেখো, প্রথম মৌর্য সাম্রাজ্য ছিল যারা কিন্তু বার্থ এবং ডেট এটাকে রেজিস্টার করেছিল। প্রত্যেক শিশুর জন্মগ্রহণ বা প্রত্যেক ব্যক্তির জন্মগ্রহণ এবং মৃত্যুগ্রহণ, এটা কিন্তু প্রথম মৌর্য সাম্রাজ্য, যাকে আমরা বলি বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এটা কিন্তু প্রথম মৌর্য সাম্রাজ্যটা চালু করেছিল। বিশেষ করে অশোকের সময় আমরা লক্ষ্য করতে পারি। তো 3 নম্বর পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় যে ট্রেড, কমার্স এবং মার্কেট রেগুলেশন অর্থাৎ ব্যবসা বাণিজ্যও কিন্তু ভালো হয়েছিল। মৌর্য সাম্রাজ্যে কিন্তু ব্যবসা বাণিজ্যও ভালো হতো। এবং এই সময় মৌর্য সাম্রাজ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র, ম্যানুফ্যাকচার আর্টিকেল, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু তৈরি করা হতো। এবং সবথেকে ইম্পর্টেন্ট, এই মৌর্য শাসন ব্যবস্থায় কিন্তু ট্যাক্স কালেক্ট করা হতো, বিভিন্ন ধরনের কর কালেক্ট করা হতো, ট্যাক্স দিতে হতো। সেই মৌর্য সাম্রাজ্যে যারা বসবাস করতো তাকে রাজাদের ট্যাক্স দিতে হতো, ঠিক আছে? জলসেচের ট্যাক্স দিতে হতো, তারপরে যেসব ফসল উৎপন্ন হতো তার উপরেও কিন্তু ট্যাক্স দিতে হতো। তারপরে দেখো, মৌর্য শাসন ব্যবস্থার জেলা শাসককে বলা হতো কিন্তু স্থানিক। যেমন জেলা শাসককে বলে থাকি আমরা ডিএম, মানে কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সেরকম মৌর্য সাম্রাজ্যের জেলা শাসককে বলা হয়ে থাকে কিন্তু স্থানিক, ঠিক আছে? আর গ্রামের শাসককে বলা হতো গোপ। তাহলে গ্রামের শাসককে বলা হতো গোপ এবং জেলা শাসককে বলা হতো কিন্তু স্থানিক। নগরের শাসনভার, দেখো, একটা সাম্রাজ্যের মধ্যে কিছু গ্রাম্য এলাকা থাকে, কিছু শহর বা নগর এলাকা থাকে। সেই নগরের শাসনভার যারা নিয়ন্ত্রণ করতো তাদের বলা হতো নগরাধ্যক্ষ। তাই নগরের শাসনভার যারা নিয়ন্ত্রণ করতো তাদের বলা হতো নগরাধ্যক্ষ। আর যারা সামরিক শাসনভার অর্থাৎ আর্মি, সৈন্যদের নিয়ন্ত্রণ করতো, সেই গ্রুপটাকে বলা হতো বাল্যাধ্যক্ষ। তাই নগরের শাসনভারকে বলা হতো নগরাধ্যক্ষ এবং সামরিক শাসনভারকে বলা হতো বাল্যাধ্যক্ষ। এই মৌর্য সাম্রাজ্যে একটা বিশেষ কর ছিল, যে কর দুটির মধ্যে অন্যতম হলো একটা ভাগ এবং বলি। দেখো, মৌর্য সাম্রাজ্যে যে কর দেওয়া হতো তাকে ভাগ বলা হতো, এবং আরেকটি অন্য ধরনের ট্যাক্স ছিল, যাকে আমরা বলে থাকি বলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাগ ও বলি
ট্যাক্স আর কি, মৌর্য সাম্রাজ্যে এই দু ধরনের কর দিতে হতো। কী ধরনের এই ধরনের করের মধ্যে কিন্তু যে পরিমাণ ফসল উৎপন্ন হতো তার 1/4 দিতে হতো। কত? 1/4 দিতে হতো। মানে ধরো 4 কেজি ফসল উৎপন্ন যদি হয়, তার 1/4 অর্থাৎ 1 কেজি কিন্তু আমাদের সম্রাটকে দিতে হতো। এবং পরবর্তীকালে সেটা আবার 1/2 আবার হাফ বাড়িয়েও দেওয়া হতো। তাহলে এই যে উৎপন্ন ফসলের ওপরে কর দেওয়া, এটাকে ভাগ কর বা বলি বা বালি কর বলা হয়ে থাকে। ঠিক আছে। তারপরে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জলদস্যু দমনের জন্য নৌবহর গঠন করেছিল। সামরিক বিভাগে 30 জন সদস্য ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য আমার সামরিক বিভাগে মানে নেভিতে কিন্তু 30 জন সদস্য ছিল, যার ছটি গ্রুপের মধ্যে 5 জন করেছিল। মৌর্য সাম্রাজ্যের মুদ্রার নাম হচ্ছে পান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মুদ্রার নাম আমরা কী বলি? রুপিয়া বলে থাকি, তাই না? আমাদের মুদ্রা কি? ইন্ডিয়ান কারেন্সি রুপিয়া। যেমন বাংলাদেশ কারেন্সি কি হচ্ছে? টাকা। ঠিক আছে, সেরকম আমাদের যেমন কারেন্সি রুপিয়া, তখন মৌর্য সাম্রাজ্যের কারেন্সি অর্থাৎ মুদ্রার নাম ছিল পান। ঠিক আছে, মানে পান মানে খাওয়ার পান নয়, মুদ্রার নামটাই ছিল পান। ঠিক আছে। তারপরেরটা দেখো, কৌটিল্যর অস্ত্রশস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যে কৌটিল্য ছিল, কৌটিল্যর অপর নাম চাণক্য বা বিষ্ণুগুপ্তা। তো সেই কৌটিল্যর লেখা বই অস্ত্রশাস্ত্র থেকে কী জানা যায়? না, জানা যায় যে বংশম পরম্পরায় সৈনিকদের মৌলা বলা হতো। মানে বংশম পরম্পরায় যারা সেনা ছিল আর কি, বংশগত, তাদেরকে বলা হতো মৌলা। এটা জানা যায় কৌটিল্যর অস্ত্রশাস্ত্র থেকে। এরপরে দেখো, আমি নোট থেকে তোমাদের জন্য মৌর্য শাসন ব্যবস্থা কীভাবে বিভক্ত ছিল সেটা তোমাদের জন্য আমার নোট থেকে কালেক্ট করে এনেছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, মৌর্য শাসন ব্যবস্থা একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, মানে পৌরসভা, এক্ষুনি বললাম পৌরসভাটাই পৌর নিয়ন্ত্রণ, যার প্রধান থাকতো রাজা এবং রাজার সাথে মন্ত্রী পরিষদ। তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রধান থাকতো রাজা, কিং, এবং তার সাথে মন্ত্রী পরিষদদের বলা হতো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার বলা হতো। ঠিক আছে। দেখো, এই মন্ত্রী পরিষদের মধ্যে কারা থাকতো? দেখো, মন্ত্রী পরিষদের মধ্যে কে কে থাকতো? রাজা নিজেও থাকতো। তাহলে মন্ত্রী পরিষদের মধ্যে প্রথম থাকতো যুবরাজ। কে থাকতো? যুবরাজ। যুবরাজ হচ্ছে কিন্তু রাজা নিজে। ঠিক আছে। তারপরে থাকতো মন্ত্রী পরিষদের পুরোহিত মানে আমাদের যারা প্রিস্ট বলে থাকি। তাহলে যুবরাজের পরে থাকতো কিন্তু পুরোহিত বা প্রিস্ট। তারপরে থাকতো সেনাপতি মানে আমাদের যে আর্মি সেনাদের যে প্রধান, তা সেনাপতি থাকতো, এবং আরও অন্যান্য মিনিস্টার থাকতো। তাহলে মন্ত্রী পরিষদের প্রধান যতগুলো পদ ছিল তার মধ্যে প্রধান হচ্ছে যুবরাজ মানে রাজা নিজে, তারপরে পুরোহিত, তারপরে কিন্তু সেনাপতি। ঠিক আছে। তার মৌর্য সাম্রাজ্যের শাসনভার অর্থাৎ এলাকাটা এতটাই বড় ছিল অশোকের আমলে বা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। মৌর্য সাম্রাজ্যের অঞ্চলটা অনেক বড় ছিল। তো সেই অঞ্চলটাকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছিল। অঞ্চলটাকে। ঠিক আছে। যেমন দেখো, উত্তর পথ মানে কি? মানে উত্তর দিকে। তখন তো ভারত পাকিস্তান আফগানিস্তান এক ছিল, তখন তাহলে আফগানিস্তানের দিকে উত্তর পথ বলা হতো, মানে উত্তর দিকে। তখন সেই আফগানিস্তানের দিকে সেখানকার ক্যাপিটাল ছিল কিন্তু তক্ষশিলা। ঠিক আছে। তারপরে দেখো, দক্ষিণপথ মানে ভারতের দক্ষিণ দিকে। সেই দক্ষিণ দিকের ক্যাপিটাল ছিল কিন্তু শ্রবণগিরি। কি? শ্রবণগিরি ছিল কিন্তু দক্ষিণ দিকের ক্যাপিটাল, রাজধানী। তারপরে দেখো, তোমরা দেখতে পাবে আভান্তি ছাত্রা, যেটা ছিল পশ্চিম দিকে ছিল। আভান্তি ছাত্রা কোথায় ছিল? পশ্চিম দিকে। সেই পশ্চিম দিকের ক্যাপিটাল ছিল কিন্তু উজ্জয়ন। পশ্চিম দিকের রাজধানী ছিল কিন্তু উজ্জয়ন। তারপরে তোমরা দেখতে পাবে সাউথ ইস্ট বা ইস্টের দিকে আর কি, পূর্ব দিকে, সেটা হচ্ছে কলিঙ্গ। সেই কলিঙ্গ রাজধানী ছিল কিন্তু তোশিলা। তাহলে প্রধানত এই 4টি ভাগে আমরা মৌর্য সাম্রাজ্য এলাকাটাকে আমরা 4 ভাগে ভাগ করা হয়েছিল। উত্তর দিকে তক্ষশিলা, দক্ষিণ দিকে হচ্ছে সুবর্ণগিরি দক্ষিণাপথ, অবন্তী চেত্রা মানে পশ্চিম দিকে হচ্ছে উজ্জয়িনী, এবং কলিঙ্গ মানে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে তোশিলা। তো এটা ছিল কিন্তু মৌর্য সাম্রাজ্যের ভাগ করা হয়েছিল এইভাবে। এবং সেন্ট্রাল অর্থাৎ মাঝখান বরাবর ছিল কিন্তু পাটালিপুত্র কিন্তু মাঝখান বরাবর ছিল। আর পাটালিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বড় এবং উন্নত শহর। ঠিক আছে। তারপরে আমরা দেখে নিই। চলো দেখো, রেভিনিউ সিস্টেম মানে মৌর্য সাম্রাজ্য কীভাবে তাদের অর্থ উপার্জন হতো। মৌর্য সাম্রাজ্যে রেভিনিউ সিস্টেম তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে এগ্রিকালচার অর্থাৎ কিন্তু কৃষির ওপরে বিভিন্ন ধরনের কর লাগানো হতো। এক্ষুনি বললাম বালি কর, তাই না? বালি ভাগ,
এইসব করগুলো কিন্তু লাগানো হতো, কর দিতে হতো কৃষকদের মৌর্য সাম্রাজ্যতে। ঠিক আছে, সেই করগুলো কি 1/4 ভাগ, 1/6 ভাগ। তো এই 1/6 ভাগে করকে বলা হতো সাদাভাগা, কি সাদাভাগা বলা হতো। 1/6 মানে 6 ভাগ, 6 কেজি চাল উৎপন্ন হলে 1 কেজি রাজাকে দিতে হতো। তাহলে এই 1/6 ভাগকে বলা হতো কি সাদাভাগা কর। ঠিক আছে, এছাড়া সেই সময় দিতে হতো ওয়াটার ট্যাক্স, অর্থাৎ জলের জলের সাথে যে কর, মানে চাষ করার সময় যে ইরিগেশন মানে জলসেচ করতে গেলেও কিন্তু কর দিতে হতো। এবং দিতে হতো টোল ট্যাক্স, 10% কিন্তু টোল ট্যাক্স দিতে হতো। এখন যেমন টোল ট্যাক্স দিতে হয় না, তখনও দিতে হতো টোল ট্যাক্স দিতে হতো। যখন আমাদের মৌর্য সাম্রাজ্যের বাইরে যখন কোনো কিছু মৌর্য সাম্রাজ্য থেকে নিয়ে যেত বা নিয়ে আসতো, তখন কিন্তু মৌর্য সাম্রাজ্যের ট্যাক্স দিতে হতো, টোল ট্যাক্স। সেটা হচ্ছে 10%। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে দেখো সপ্তাঙ্গ। মৌর্য সাম্রাজ্য অ্যাডমিনিস্ট্রেটর বা মৌর্য সাম্রাজ্যের যে ভাগটা, সেটা কিন্তু সপ্তাঙ্গ মানে কি 7টা ভাগে ভাগ করা ছিল। কিভাবে না, দেখো 7 পার্ট অফ স্টেট, মানে মৌর্য সাম্রাজ্যকে তার 7টা ভাগে ভাগ করা ছিল। এটা কিন্তু কৌটিল্যর অস্ত্রশস্ত্রে বইয়ে লেখা আছে। কিভাবে 7টা ভাগে ভাগ ছিল, চলো সেটা আমরা দেখে নিই। প্রথমে ছিল রাজা, প্রথম পদটা তাহলে কি, প্রথম পদটা ছিল রাজা, রাজা মানে কিং। তারপরে যে স্তরটা ছিল সেটা ছিল দুর্গ, দুর্গ মানে কি, দুর্গ মানে ফোর্ট, জলদুর্গ। এটা হচ্ছে দ্বিতীয়। 3 নম্বর পদ ছিল জনপদ, জনপদ মানে যেটা হচ্ছে এলাকা, সাম্রাজ্য, টেরিটরি। জনপদ মানে এলাকা। ঠিক আছে, তারপরে ছিল আমত্ত, আমত্ত মানে যে সেক্রেটারি, যারা সেক্রেটারি ছিল, সেক্রেটারি, তো সেক্রেটারিকে বলা হচ্ছে আমত্ত। তারপরে ছিল কোষা, কোষা মানে মনে রাখবে, বলি কোষাগার বলি না, মানে ট্রেজারি, মানে মূলধনের, যেমন আমাদের কোষাগার কি, ব্যাঙ্কগুলো আমাদের কোষাগার ভারতের। তো এটা হচ্ছে কোষা মানে ট্রেজারি। তারপরে ছিল মিত্রা, মিত্রা মানে যে অশোকের যারা যেসব মৌর্য সাম্রাজ্যের সাথে যেসব সাম্রাজ্যের অশোকের বন্ধু ছিল, তাদেরকে বলা হতো মিত্রা বা অ্যালাই। আর লাস্টে ছিল সেনা, সেনা বা আর্মি। তো এই 7টি ভাগে মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন পদগুলোকে ভাগ করা হয়েছিল। ওই জন্য এই 7টিকে একসাথে বলা হয় সপ্তাঙ্গ। ঠিক আছে, তো এই ছিল মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা। এবার চলো আমরা মগধ সাম্রাজ্য টোটাল, যে এতদিন ধরে যা পড়লাম, সেই মগধ সাম্রাজ্যটা আমরা ছোট করে একটা হালকা করে রিক্যাপ করে নিই। দেখো মগধ সাম্রাজ্য, যেটা আমরা এই দক্ষিণ বিহারে আমরা দেখতে পাই, 16 মহাজনপদের অন্যতম মহাজনপদ মগধ সাম্রাজ্য। সেই মগধ সাম্রাজ্যের প্রথম যে বংশ ছিল সেটা হচ্ছে হর্ষাঙ্ক বংশ। সেই প্রথম হর্ষাঙ্ক বংশের প্রথম রাজা ছিল কিন্তু বিম্বিসার। তাহলে অর্থাৎ এত দ্বারা বোঝা যাচ্ছে যে বিম্বিসার ছিল প্রথম মগধের রাজা বা হর্ষাঙ্ক বংশের রাজা। বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু এবং অজাতশত্রুর পুত্র ছিল উদয়ন। ঠিক আছে, এবং এরা প্রত্যেকে তার বাবাদেরকে হত্যা করেছিল, ওই জন্য হর্ষাঙ্ক বংশকে বলা হয় পিতৃ হত্যা বংশ। কি, পিতৃ হত্যা বংশ। হর্ষাঙ্ক বংশের পরে তোমরা দেখতে পেলে কি, হর্ষাঙ্ক বংশের শেষ রাজাকে মানে মার্ডার করেছিল তার মন্ত্রী শিশুনাগ। হর্ষাঙ্ক বংশের শেষ রাজা ছিল নাগাদাস, সেই নাগাদাসকে হত্যা করেছিল তার মিনিস্টার শিশুনাগ। শিশুনাগ হত্যা করে হর্ষাঙ্ক বংশের পরে আমাদের শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিল মগধে। শিশুনাগ বংশের প্রথম রাজা ছিল শিশুনাগ নিজে, এবং পরে ছিল কিন্তু কে না, কালাশোক। তারপরে দেখো শিশুনাগ বংশের ধ্বংস হয়ে যাওয়ার পরে নন্দবংশ কিন্তু মগধের রাজত্ব করেছিল। তাহলে শিশুনাগ বংশের পরে নন্দবংশ মগধের রাজত্ব করেছিল। নন্দবংশের প্রথম রাজা ছিল কি, মহাপদ্মনন্দ, এবং শেষ রাজা ছিল কিন্তু ধননন্দ। ঠিক আছে, এবং মহাপদ্মনন্দ হচ্ছে কিন্তু নন্দবংশের প্রতিষ্ঠাতা। তারপরে আমরা যেটা রিসেন্টলি আগের ক্লাসে পড়লাম বা এই ক্লাসেই পড়লাম, মৌর্য সাম্রাজ্য। তো মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, যার যার গুরু বা যার সহকারী ছিল কিন্তু কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্তা। তিনটেই নাম কিন্তু একটি ব্যক্তিরই। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে হলো বিন্দুসার। বিন্দুসার এমন একটি রাজা যার বাবা ছিল মহান রাজা, আর যার ছেলেও ছিল মহান রাজা, কারণ বিন্দুসারের ছেলে অশোকও মহান রাজা ছিল। তাহলে অশোক, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার, বিন্দুসারের পরে হলো অশোক। তাহলে এই মগধের আমরা 4টে বংশ দেখতে পাই, এবং 4টে বংশের এই ইম্পর্টেন্ট রাজা আমরা পড়লাম এতদিন ক্লাসে। ঠিক আছে, আরও কিছু আমরা ছোটো ছোটো তথ্য জেনে নিই চলো মগধ সাম্রাজ্য সম্পর্কে। মগধ সাম্রাজ্য সম্পর্কে যে তথ্যের মধ্যে আমরা প্রথম যেটা জানতে পারছি, আর শ্যামাশাস্ত্রী। আর শ্যামাশাস্ত্রী 1905 খ্রিস্টাব্দে একটা আবিষ্কার করেছিল, মানে খুঁজে পেয়েছিল ম্যানুস্ক্রিপ্ট, মানে যেটা আমরা বলি কি লিপি। ঠিক আছে, সেই লিপির মধ্যে তিনি কি পেয়েছিলেন না, কৌটিল্য অস্ত্রশাস্ত্র কি এডিট করেছিলেন। তাহলে আর শ্যামাশাস্ত্রী কিন্তু ফাউন্ডার অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড এডিটর অফ কৌটিল্য অস্ত্রশাস্ত্র। তাহলে
কি না কৌটিল্যর অস্ত্রশাস্ত্রকে কি এডিট করেছিলেন, এডিটর, ঠিক আছে। তারপরে দেখো রক এডিট 13 বা 13। তো রক এডিট 13 যেটা হচ্ছে শিলালিপি, এটা কি অশোকের 13 নম্বর শিলালিপির মধ্যে অশোকের যে যুদ্ধ করেছিল 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ, সেই কলিঙ্গ যুদ্ধে কিন্তু বর্ণনা করা আছে, ঠিক আছে, অশোকের এই শিলালিপিতে, 13 নম্বর শিলালিপিতে। এই অশোকের 261 খ্রিস্টাব্দে কলিঙ্গের যুদ্ধের পরে অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সারা ভারতে এবং অন্যান্য দেশে কিন্তু বৌদ্ধ ধর্ম সম্প্রসারণ করেছিল। বুদ্ধিজম ইন নেপাল, অর্থাৎ নেপালে কিন্তু বৌদ্ধ ধর্ম প্রথম ছড়িয়েছিল বা প্রথম পৌঁছেছিল কিন্তু অশোক দ্বারা, এবং অশোক তার ছেলে এবং মেয়েকে সিংহল বা শ্রীলঙ্কাতে কিন্তু পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। তারপরে দেখো কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত, একটি ব্যক্তির 3টে নাম। তো এই কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু সহকারী ছিল। তো এই কৌটিল্য চাণক্য কিন্তু তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল, কি না তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এবং তক্ষশিলা ইউনিভার্সিটি কিন্তু সবথেকে ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপরে দেখো অশোকের যে সারনাথ পিলার আমরা জেনে থাকি, অশোকের সারনাথ পিলার যেটা অবস্থিত মধ্যপ্রদেশে। এছাড়া আমরা তার পরের তথ্যটা জানি, দেখো তার পরের তথ্যটা বলছে হত্যা বংশ, এক্ষুনি বললাম হত্যা বংশ বলা হয় হর্ষঙ্ক বংশকে, কারণ হর্ষঙ্ক বংশের প্রত্যেক রাজা তার বাবাকে হত্যা করেছে। যেমন মনে করো বিম্বিসারের ছেলে অজাতশত্রু তার বাবা বিম্বিসারকে হত্যা করেছে, এবং অজাতশত্রুর ছেলে হচ্ছে কালাশোক, অজাতশত্রুর ছেলে হচ্ছে উদয়ন কিন্তু তার বাবাকে হত্যা করেছে, অর্থাৎ অজাতশত্রুকে হত্যা করেছে। ওই জন্য হর্ষঙ্ক ডিনাস্টিকে বলা হচ্ছে কিন্তু হত্যা বংশ। তারপরে দেখো অশোক তার শিলালিপিকে নিজেকে কি বলে ব্যক্ত করেছে। দেখো রাজা অশোক তার শিলালিপিকে নিজেকে কিন্তু দেবনাম প্রিয় বলে ব্যাখ্যা করেছে বা অভিহিত করেছে। দেবনাম প্রিয় মানে এমন ব্যক্তি যে হচ্ছে ভগবানের প্রিয়, ঠিক আছে। তো গড, বিলভড অফ গড মানে ভগবানের প্রিয়। তারপরে দেখো বিন্দুসার হর্ষাঙ্ক বংশের, এই মৌর্য বংশের চন্দ্রগুপ্তের পুত্র ছিল কিন্তু বিন্দুসার, এবং অশোকের বাবা ছিল বিন্দুসার। তাহলে বিন্দুসার এমন একটি রাজা বা এমন একটি ব্যক্তি ছিল যে কি না সন অফ গ্রেট ফাদার, মানে যার বাবা ছিল গ্রেট, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য ছিল গ্রেট, এবং ফাদার অফ গ্রেট সন মানে একটা গ্রেট মানে মহান ছেলের বাবা ছিল, তাই না। তাহলে দেখো সন অফ গ্রেট ফাদার মানে কি, তার বাবা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ওই জন্য বলছে সন অফ গ্রেট ফাদার, অ্যান্ড ফাদার অফ গ্রেট সন মানে কি সে বাবা ছিল একটা গ্রেট সন, মহান ছেলে, অর্থাৎ তার মহান ছেলেকে অশোক, ওই জন্য বিন্দুসারকে বলা হয় সন অফ গ্রেট ফাদার অ্যান্ড সন অফ গ্রেট সন, এই ফাদার অফ গ্রেট সন। অশোকের বিভিন্ন যে লিপি ছিল সেগুলো সব ব্রাহ্মী ভাষায় লেখা ছিল, কি ব্রাহ্মী লিপি, অশোকের বিভিন্ন লিপি সব ব্রাহ্মী লিপি যে ভাষায় লেখা হতো সেটা হচ্ছে কিন্তু প্রাকৃত ভাষা, ঠিক আছে। তো এই ব্রাহ্মী লিপি কিন্তু পাঠোদ্ধার মানে প্রথম উদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ, এবং অশোক কিন্তু বুদ্ধ ধর্মকে সারা ভারত ছাড়া এবং অন্যান্য দেশে ছড়িয়েছিল। অশোকের ক্যাপিটাল কে ছিল তখন, অশোকের রাজধানী ছিল পাটালিপুত্র, এবং তার আরও যে উজ্জয়ন এবং তক্ষশিলা বললাম, উত্তর পথ এবং দক্ষিণ পথ, এগুলো কিন্তু রাজধানী ছিল। মৌর্য বংশ প্রথম বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট বা এগুলোকে কিন্তু তারা নথিভুক্ত করে রাখতো, এক্ষুনি তোমাদের বললাম, ঠিক আছে। অশোকের বিভিন্ন যে লিপিগুলো ছিল সব ছিল কিন্তু প্রাকৃত ভাষায়, ব্রাহ্মী স্ক্রিপ্টের প্রাকৃত ভাষায়, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের যে সহকারী ছিল কৌটিল্য বা চাণক্য, ঠিক আছে, যার ভালো নাম বিষ্ণুগুপ্ত, তাকে বলা হয় ইন্ডিয়ান মেকভেলি। তাহলে কাকে ইন্ডিয়ান মাইকাভেলি বলা হয়, কৌটিল্যকে কিন্তু ইন্ডিয়ান মাইকাভেলি বলা হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের মগধ সাম্রাজ্য, ষোড়শ মহাজনপদের অন্যতম এবং প্রধান মহাজনপদ কি না মগধ সাম্রাজ্য সম্পর্কে ক্লাস, ঠিক আছে। তো মগধ সাম্রাজ্যের শেষ বংশ ছিল মৌর্য বংশ আমাদের শেষ হয়ে গেল। তো পরের ক্লাসে আমরা আবার নতুন চ্যাপ্টার নিয়ে চলে আসবো। তো এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে ফলো করো, এবং আরও যেসব আমাদের জিকে স্টাডি প্লেলিস্টে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ফলো করো, এবং চ্যানেলটাকে শেয়ারে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।